কারা যেন ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছিল, আর কারা কারা যেন তার ওই কথাটাকে সাপোর্ট করেছিল, মনে আছে তো আপনাদের? তা যে বলেছিল আর যারা সাপোর্ট করেছিল, আজকে দুপুরের পর থেকে অনেকেরই মুখে ছাই পড়ে গেছে। শুধু ছাই নয়, কান এবং মুখ ঢোল হয়ে গেছে ফুলে, যেখানে আপনি টোকা মারলে রীতিমতো বাজনা বাজবে তাদের। কেন বলছি এই কথা? আজকে 27শে নভেম্বর, কিছুক্ষণ আগে প্রকাশিত সরকারি তথ্য, এনএসও সেই তথ্য প্রকাশ করেছে, মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস, তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের অর্থনীতির টানা তৃতীয় প্রান্তিকে তার শক্তিশালী ধারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। জুলাই থেকে সেপ্টেম্বর, কোয়ার্টার 2 ফাইন্যান্সিয়াল ইয়ার 26, 6 প্রান্তিকে সর্বোচ্চ 8.2% বৃদ্ধি পেয়েছে। কত বললাম? 8.2%, যা আগের প্রান্তিকে ছিল 7.8%। মানে আগে ছিল 7.8%, এবারে হলো 8.2%। বাড়লো তো? আর এটা সম্ভব হয়েছে শক্তিশালী উৎপাদন এবং পরিষেবা খাত, বিশেষ করে আর্থিক রিয়েল এস্টেটগুলির জন্য এবং পেশাদার পরিষেবার জন্য এত ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে, এবং এই বৃদ্ধির হার আমরা লক্ষ্য করতে পারছি। এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা অনুমান করেছিল যে এই প্রান্তিকে 7% একটা পূর্বাভাস তারা দিয়েছিল, কিন্তু তাদের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে 7% তো ছেড়ে গিয়েছে, তার 7% পেরিয়ে গিয়ে সেটা হয়ে গিয়েছে 8.2%। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একরকম ধরলেও সেটা বেড়ে গিয়েছে, তাদের পূর্বাভাস মেলেনি। যদিও কৃষি, শিল্প খাত, এই সমস্ত জায়গাগুলিতে প্রত্যাশামূলক কাজ হয়েছে, সেই কারণেই এই সামঞ্জস্যপূর্ণ রিপোর্ট। আইসিআর এর প্রধান অর্থনীতিবিদ অদিতি নেওয়ার তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে টেকসই গতির অর্থ হলো ভারত এখন এই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে 7% বেশি প্রবৃদ্ধি নিয়ে শেষ করতে চলেছে, এবং আমার অনুমান 7 নয়, আরো বেশি হবে এই যখন অর্থ বছরটা শেষ হবে তখন। এবং এই প্রান্তিকে প্রকৃত জিডিপি কত দাঁড়িয়েছেন শুনবেন? সেটা শুনলেও উচ্ছ্বাস প্রকাশ হবে আপনার মনের মধ্যে। ভারতীয় তো, যদি ভারতীয় না হই তাহলে আমার মধ্যে উচ্ছ্বাস আসবে না। আমি ভারতীয়, তাই আমার মধ্যে উচ্ছ্বাস আসবে। এবারে জিডিপি দাঁড়িয়েছে 68.36 ট্রিলিয়নে, যা অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে 44.94 ট্রিলিয়ন থেকে অনেক বেশি। এই প্রান্তিকে জিডিপি 8.7% থেকে বেড়ে 85.25 ট্রিলিয়নে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটা বেশি। গত বছরে ছিল 78.80 ট্রিলিয়ন। অর্থনীতিবিদরা এর আগেই বলেছিল আরবিআই এর যে পূর্বাভাস তার থেকে এর বৃদ্ধি অনেকটাই হবে, আর সেটাই হলো। এ মাসের শুরুতে রয়টার্সের প্রকাশিত যে জরিপ, সেই অনুযায়ী জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে ভারতের অর্থনীতি সম্ভবত 7.3% বৃদ্ধি পাবে, এটা তারা বলেছিল, যার মূল কারণ ছিল শক্তিশালী গ্রামীণ ব্যবস্থা ও সরকারি ব্যয় সঠিকভাবে হওয়া। যদিও সঠিকভাবে হয় না, কিন্তু যেটুকু হয় সেইটুকুতে এই হাল হয়েছে আমাদের ভারতে। এটা মানতে হবে, ভারতবর্ষ এখন আর পিছিয়ে নেই। এই পরিসংখ্যান বিদেশিরা কোন চোখে দেখবে সেটা আলাদা পার্ট। তারা যে চোখেই দেখুক না কেন, এই পরিসংখ্যানটাকে কোনোভাবে ফেলতে পারবে না। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড তারা তো ভারতের কোনো পরিসংখ্যান রাখে না, কিন্তু তাদের নিজস্ব যে পরিসংখ্যান, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থনীতি টকবক করে ফুটছে ভারতের।
কোনো অঙ্কে তারা নিচে নামাতে পারছে না। আর এটা সম্ভব হয়েছে ভারতীয়দের কারণেই, ভারতীয়দের ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে। এটাকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 27শে সেপ্টেম্বর, মাফ করবেন সেপ্টেম্বর নয় 27শে আগস্ট, তিনি ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক চাপিয়ে দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এবং সেই সময় বলেছিল যে ভারত মৃত অর্থনীতি, এবং সেটা তিনি প্রমাণ করার জন্য ভারতের উপরে 50% শুল্ক বর্ধিত করে দেয়। বিশ্বের বহু দেশ ভেবেছিল ভারত পড়ে যাবে, এমনকি আমাদের মধ্যে কিছু ভারতীয় এমন রয়েছে যারা এটাকে সমর্থন করেছিল, বলেছিল ভারত পড়ে যাবে। কিন্তু সেই আমেরিকার এখন বর্তমান অবস্থাটা দেখুক, আর ভারতের বর্তমান অবস্থাটা দেখুক। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একটি। এটাকে অস্বীকার করা কারো ক্ষমতা নেই, কেউ পারবে না। অতি শত্রু যদি থাকে সেও এই কথা বলতে পারবে না, যদি সে শিক্ষিত হয়। তো এখন সে যদি বলে যে আমি বুঝবো না, যেমন পাকিস্তানিরা জিতে গেছে, বাস তারা অন্য কিছু দেখবে না, আমরা যুদ্ধে জিতেছি, আমরা যুদ্ধে, এই নাচবে আর কি। তাদের মধ্যে এটা করা সম্ভব, কারণ তারা সবাই অশিক্ষিত। কিভাবে জিতলাম, আমাদের ক্ষয়ক্ষতি, ভারতের কোনো ক্ষয়ক্ষতি নেই, অথচ আমরা জিতে গেছি, এইসব তারা ভাববে না। এই সমস্ত চুরান সেই সমস্ত মানুষদেরই খাওয়ানো যায় যারা পাকিস্তানের মতন দেশে বাস করে। আমাদের দেশের মানুষরা এত অশিক্ষিত নয়, তারা বোঝে, তাদের ক্রয় ক্ষমতা আছে কি নেই তারা বোঝে। যে সমস্ত ই কমার্স সাইটগুলো রয়েছে, সেই সমস্ত ই কমার্স সাইটের বিক্রি দেখে বোঝা যায় মানুষের পকেটে অর্থ আছে না নেই। যারা বলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, তাদেরকে বলবো দয়া করে একটু ই কমার্স সাইটগুলোকে খোঁজ নিন যে কি পরিমাণ মানুষ কিনছে। এই যে দীপাবলি গেল, রেকর্ড করেছে, রেকর্ড। বিশ্বের কোনো দেশ এতটা বেশি পরিমাণ জিনিস কিনতে পারেনি। এটা সম্ভব কিভাবে হয়েছে? মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে সেই কারণে। আর আমরা সুযোগ পেলেই ভারতকে যত পারি মানে শেষ করে দিতে পারলে বাঁচি, এই রকম পরিস্থিতি আমাদের অনেকের মধ্যেই রয়েছে। তারা ভারতের উন্নতি দেখতে পারে না। এবারে আমাকে এটা দেখে আমাকে কোনো পার্টির দালাল বানিয়ে দেবেন আপনারা, অনেকেই এটা করেন, লেখেন, কিন্তু আমি তো ভারতের কথা বলবো না। জিডিপির গ্রোথ কোনো পার্টির গ্রোথ নয়, এটা ভারতবর্ষের গ্রোথ। আর সেই ভারতবর্ষের গ্রোথ আমরা খুব ভালোভাবে বলতে পারবো। এই যে প্রেসার ডোনাল্ড ট্রাম্প যেভাবে দিয়েছিল না, সেই প্রেসারটাকে মোকাবেলা করার জন্য ভারত তৈরি ছিল। সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো কথায় ভারত পাত্তাই দেয়নি, প্রয়োজনই নেই ভারতকে পাত্তা দেওয়া। আর সেই কারণেই আজকে ভারতবর্ষ দেখিয়ে দিল কেন ডোনাল্ড ট্রাম্পকে সে পাত্তা দেয়নি। আর এই ঘটনার পর ভারতীয় ইকুইটি থেকে বিদেশিরা প্রায় $16 বিলিয়ন তুলে নিয়েছিল, এটা রাইটার্সের রিপোর্ট। এই এত টাকা তুলে নেওয়ার পরেও তো ভারত ঠিকঠাক আছে, একটা জায়গায়, ভদ্রস্থ জায়গায় রয়েছে ভারতবর্ষ। আমেরিকার হালটা যারা এদেশে বসে ওই বিদেশিদের স্বপ্ন দেখে, তাদের বলবো যে একবার আমেরিকার হালটা দেখুন। সরকারি চাকরি করে পকেটে টাকা ঢুকছে না, হাহাকার অবস্থা। কম মাস তারা টাকা পায়নি, একবার দেখুন তো ভেবে কি কাণ্ড ঘটেছে সেখানে, একবার দেখুন। যারা আমাদের ভারতকে দোষ দেন তাদেরকে বলবো এক মাস সেখানে থেকে গিয়ে দেখুন না কি রকম লাগে আপনাদের। আমাদের দেশে থাকবেন, আমাদের খাবেন, এখানে থাকবেন, রোগ হলে সারাবেন, আবার এই দেশটার উপরই বিষোদ্গার করবেন। এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, আজকে আমার মনে হলো প্রতিবেদনটা করা ভীষণ দরকার। আরো তথ্য উচিত ছিল দেওয়া, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত তথ্য দেওয়া তো সম্ভব নয়। আমিও জোগাড় করে উঠতে পারিনি, আমারও ইচ্ছে করছে তথ্য দেওয়ার, কিন্তু আমার মনে হলো এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা ভীষণভাবে দরকার। এটা বড় খবর। যেভাবে ভারতকে শেষ করে দেওয়া চক্রান্ত করেছিল আমাদের দেশের কিছু নেতা এবং তার সঙ্গে আমেরিকা, সেই চক্রান্তের ওপরে পা দিয়ে ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল, দেখিয়ে দিল কিভাবে নিজেদের অর্থনীতিকে ঠিকঠাক জায়গায় রাখা যায়, সেটাই সম্ভব হলো। যাই হোক, আজকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসের দেওয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে আজকের এই রিপোর্টে ঠিক কাদের গায়ে জ্বালা ধরবে আপনাদের মনে হয় অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।